তো অ্যাকচুয়ালি হয়েছিল শাসক বিরোধী আন্দোলন। শাসকের বিরুদ্ধেই হচ্ছে একটা অসন্তোষ প্রকাশ, কারণ সন্দীপ ঘোষকে তারা দীর্ঘদিন পুষে রেখেছিল। তো শাসকের বিরুদ্ধে আন্দোলনে আজকে কিন্তু শাসকেরই অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। শাসক বলবে দেখুন এরা নিজেদের ভিতরেই মারামারি করছে, কেউ কেউ করছে। তো সেটার ইম্প্যাক্ট আমার মনে হয় না যে ইম্প্যাক্টটা বিধানসভা ভোটের আগে পড়া উচিত ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ আরজিকর ঘটনা ঘটে যাওয়ার পরে এই দ্বিতীয় জন্মদিন অভয়ার, কিন্তু সেই দ্বিতীয় জন্মদিনেও দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে একটা বিবাদ সামনে আসছে, তারা আলাদা আলাদা প্রোগ্রাম করছেন। আরজিকরের একজন চিকিৎসক হিসেবে কি বলবেন আপনি এই বিষয়টা নিয়ে? দেখুন, সাধারণ মানুষ এখন বুঝতে পারছে না। কারণ এই আন্দোলনে তো সাধারণ মানুষ পার্টিসিপেট করেছিল বা ডাক্তাররা তো করেছেই। ডাক্তাররা সেই ব্যাপার নিয়ে হয়তো খুব বেশি কিছু কেউ বলতে পারবে না বা কেউ বলতে পারছে না। আমিও হয়তো সরাসরি এই ব্যাপার নিয়ে বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষের এফেক্টটা বুঝতে হবে যে তারা কি দেখছে। বিশেষ করে এখন দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকটাই কিন্তু ক্লিয়ার হয় যে মানুষ কি কোন দিকে ট্রেন্ড যাচ্ছে। এই যে ভাগাভাগিটা হওয়ার পরে এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে, এটা কিন্তু ভালো নয়। আজকে যেমন ধরুন ওই ক্রাই অফ দ্য আওয়ার, এটা কিন্তু মিলিতভাবে জুনিয়র ডাক্তারদের অর্গানাইজেশন তারা করেছিল। আজকে এখন কি হচ্ছে, একটা অর্গানাইজেশন তারা 5টার সময় প্রোগ্রাম করবে, একটা অর্গানাইজেশন 7টার সময় প্রোগ্রাম করবে। তো এটার ভিতরে এবার মানুষ ভাবুন কোনটাতে আসবে। এবার এখানেই তো মনে হচ্ছে যেন এদের এই মানে কিছু মানুষ এই পক্ষের, কিছু মানুষ ওই পক্ষের। তো অ্যাকচুয়াল মানুষের ডিমান্ডটা কিসের জন্য সবাই নেমেছে কিন্তু ন্যায় বিচারের জন্য। যে একটা মেয়ের বিচার হয়নি, এখনো অনেক দোষী বাইরে ধরা পড়েনি, অধরা অবস্থায় রয়েছে, তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে অর্গানাইজেশনটা যারা সব থেকে সারা ভারতবর্ষে যে মুভমেন্টটা করেছে, শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেটাকে দেখেছে, এবং আমি বলবো যে এরা দেখিয়ে দিয়েছিল। কিন্তু আজকে এই যে এই টাইম পিরিয়ডে রাজ্যে যখন বিধানসভা ভোট আসছে তার আগে এই ভাঙনটা যেটা তৈরি করলো, এই আন্দোলনটা তো অ্যাকচুয়ালি হয়েছিল শাসক বিরোধী আন্দোলন। শাসকের বিরুদ্ধেই হচ্ছে একটা অসন্তোষ প্রকাশ, কারণ সন্দীপ ঘোষকে তারা দীর্ঘদিন পুষে রেখেছিল। তো শাসকের বিরুদ্ধে আন্দোলনে আজকে কিন্তু শাসকেরই অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। শাসক বলবে দেখুন এরা নিজেদের ভিতরেই মারামারি করছে, কেউ কেউ করছে। তো সেটার ইম্প্যাক্ট আমার মনে হয় না যে ইম্প্যাক্টটা বিধানসভা ভোটের আগে পড়া উচিত ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ শাসকের এত অস্ত্র চলে এলো। এই যে বিভেদটা হচ্ছে সে তার কারণটা কি, মানে ডাক্তারদের মধ্যে, আন্দোলনকারীদের মধ্যে এই ফাটল কেন হচ্ছে বারবার, সেটা প্রকাশ্যেও কেন আসছে? দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা হচ্ছে অর্গানাইজেশন, একটা ওদের অর্গানাইজেশন করে তারা আন্দোলন করেছিল। একটা হচ্ছে অনিকেত আর একটা হচ্ছে অনিকেত বাদে বাকি। এইবার ওদের ভিতরে ফাটল ধরেছে, অনিকেত একরকম এক্সপ্লেনেশন দিয়েছে, অনিকেত বাদে যে বাকি গ্রুপটা তারা একরকম এক্সপ্লেনেশন দিয়েছে। এখন এই আমি বাইরে থেকে আমার পক্ষে জাজ করা সম্ভব নয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু এটা ঠিক কথা, আমি একটা জিনিস বলতে পারি যে দুটো পক্ষ চুপ থাকলেই পারতো। তাদের ভিতরে যদি ফাটল ধরেও থাকে, তারা অন্তত এই বিধানসভা ভোট পর্যন্ত তাদের উচিত হয়নি তাদের নিজস্ব ফাটল এই জিনিসটাকে সামনে অন্তত মিডিয়ার ফোরফ্রন্টে আনা উচিত হয়নি। বিধানসভা ভোট পর্যন্ত অন্তত সাইলেন্ট থাকা উচিত ছিল এবং নিজেদের ভেতরে মিটিয়ে নেওয়া উচিত ছিল, যেটা কিন্তু এরা করেনি। এবং এই ফেইলিয়ারটা শুধুমাত্র যে ওদের ফেইলিয়ার তা নয়, এটা কিন্তু অভয়ের জাস্টিসের জন্য এরা যে মুভমেন্ট করেছে সেই মুভমেন্টের যে সাকসেস, সেখানেও কিন্তু বিরাট বড় একটা নেগেটিভ এফেক্ট হয়ে গেল। মানে আপনি বলছেন যে এই নিজেদের মধ্যে বিবাদের ফলে আসলে ক্ষতি হলো অভয়ার? হ্যাঁ, তো আপনি অভয়ের জন্য লড়াই করছেন, আজকে ক্রাই অফ দ্য আওয়ার আপনারা একসাথে তৈরি করেছেন। এখন সেখানে যদি দুটো অর্গানাইজেশন প্রোগ্রাম করে, তাহলে মানুষ কি ধরে নেবে? এক জায়গায় তো নেই, আন্দোলনকারীরা একটা জায়গায় নেই। এটাই বড় সমস্যা। একটা আন্দোলনকে সরকার কি চায়, শাসক দল কি চায়? সবসময় চাই যে আন্দোলনকারীদের ছোট ছোট দলে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু হবে যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা ব্রিটিশ সরকার শিখিয়ে দিয়ে গেছিল, সেটা কিন্তু আজও বিদ্যমান। এবং দেখা গেলো যে সমাজের যেটা এলিট শ্রেণীর মানুষ, যে ডাক্তারদের বলা হয়, যারা এই মুভমেন্টটা করেছে, তাদের ভিতরেও যে সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির ব্রিটিশের সেটা যে হয়ে গেল, সেটা কিন্তু সাধারণ মানুষ, ধরুন অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, তাদের কথা আলাদা। কোনো একটা যে কোনো টিচারদের মুভমেন্টের সময় দেখা গেছে বিভিন্ন রকম তাদের ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে। তো এখানে অন্তত সবাই এক্সপেক্ট করেছিল, হ্যাঁ ডাক্তাররা যেহেতু এলিট শ্রেণীর অনেকটা বেশি তারা বোঝেন, তাদের ভিতরে হয়তো এটা হবে না। কিন্তু তারাও কিন্তু সেই একই জায়গায় গেল, তারা কিন্তু আলাদা কোনো কিছু করলো না যে তারা এই জিনিসটাকে নিজেদের ভিতরে রেখে ব্যাপারটাকে মিটিয়ে নেবে, সেটা করলো না। এবং এইটার এফেক্ট কিন্তু আলটিমেট কিন্তু বিরাট বড় নেগেটিভ এফেক্ট। এবং আমি জানি না, দেখুন আন্দোলনে এগুলোর কি হবে আমার আমার আশা নেই, কারণ বড় যখন আন্দোলন হয়েছিল তারপরেও যে সরকার খুব বেশি নড়েছে, সরকার নড়েছে, কিন্তু কোর্টের দিকটা অত্যন্ত দুর্বল। কোর্টে লড়াই করাটার ব্যাপারটা আমি অন্তত দেখতে পাইনি। আমার যেটা দেখে মনে হয়নি যেটা কোর্টে খুব একটা বেশি লড়াই করেছে। কোর্টে লড়াই করলে আজকে অনেক বেশি ভালো হতো।
কারণ ডিএ আন্দোলনে আপনি দেখবেন যে ডিএ আন্দোলন যারা লিড করেছে, যে অর্গানাইজেশন, আমি দেখছিলাম ওই নাম, যে দাদা কনভেনার ছিল ভাস্কর ঘোষ দা, আমি তার প্রায়ই ফলো করি, আমার পক্ষে সবসময় যাওয়া সম্ভব হয় না, তো মানে যেতে পারিনি, কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু বিভিন্ন সময় কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে বারংবার ফিরে এসছে, মামলায় জেতার পরেও বারংবার তারা কিন্তু কোর্টে হাল ছাড়েনি। আর আমাদের এখানে কিন্তু কোর্টে কেউ মামলাটা ঠিক করে লড়াই করেনি, এটা হচ্ছে মেজর সেটব্যাক। হয়তো এই জিনিসটা মানুষ কতজন জানে আমার জানা নেই, আমি যতটুকু বুঝি ততটুকু এই মামলাটা কিন্তু লড়াইয়ের জায়গায় লড়াই করেন। আমার কাছে যেটুকু নিউজ এখনো পর্যন্ত টিল নাও আছে, আমি যতটুকু জানি, এই সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছিল লাস্টের দিকেও, তখন তিন পক্ষের উকিল একজন ছিল, করুণানন্দী ম্যাডাম। তিন পক্ষের উকিল কেন একজন থাকবে, এই প্রশ্নটা আমার ছিল। অভয়ের মা বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারাও অনেকবার বললো যে তারাও বলেছিল তারা শোনেনি, কেন শোনেনি সেটাও আমি জানি না। তারপর সেই তিন পক্ষের উকিলের মামলা আলটিমেটলি হাইকোর্টে পাঠিয়ে দিল, আমি জানি না সুপ্রিম কোর্টে যেখানে এবার দেখা যায় 100 লয়ার, যেদিন অভয়ের মামলা প্রথম সুপ্রিম কোর্টে শুনানি হয় সেখানে 100-র উপরে লয়ার দাঁড়িয়েছিল, আর এখন যেটা দেখা গেল লাস্টের দিকে সে উকিল একজন। তো এই মামলা কি আদৌ সুপ্রিম কোর্ট শুনবে? তো হাইকোর্টে সে রিলিজ করে দিল। এবার হাইকোর্টে প্রায় তো 1 মাসের উপরে হয়ে গেল বোধহয়, হাইকোর্টে কি মামলা মেনশন করেছে? যদি করে থাকে আমার হয়তো জানা নেই, আমি কোথাও এখনো দেখতে পাইনি, না কোনো মিডিয়াতে দেখতে পেয়েছি, না ওদের অফিসিয়াল কোনো ফেসবুক পেজে দেখতে পাইনি। এবার কেন এরা মামলাগুলো মেনশন করছে না কেন? কারণ দেখুন, কোর্টে ডিএ আন্দোলনকারীরা তারাও তো জাস্টিসের জন্যই লড়াই করছে, তারাও তো বারবার দেখা যাচ্ছে জেতার পরে সরকার শুনছে না। জানি আমাদের সরকার শুনবে না, সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দিয়ে সরকার এখন ভাতার উপরে বেশি নির্ভর, মানে ভাতা দিয়ে ভোট কিনতে, ভোট ব্যাংক পলিসি এতে বিশ্বাসী, সেই সরকারকে এত ইজি নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যদি মামলা কোর্টে লড়াই না করে তাহলে হবে না। কারণ এটা তো শুধুমাত্র অভয়ের রেপ অ্যান্ড মার্ডার কেস ছিল না, তার সাথে ডাক্তারদের বিভিন্ন 10 দফা দাবি দেওয়া ছিল, সেই সমস্ত দাবি দেওয়া ফুলফিল বেশিরভাগ জায়গায় হয়নি। সেগুলো নিয়েও যে ন্যাশনাল টাস্ক ফোর্স হয়েছিল, সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের কি গতিবিধি, যারা যারা পার্টি তাদের এগুলো তো বুঝতে করতে হবে, জুনিয়র ডাক্তার অর্গানাইজেশন, সিনিয়র ডাক্তার অর্গানাইজেশন। কিন্তু আমি যেটা হাইকোর্টে দেখতে পেয়েছি, মামলায় কেউ কিন্তু এই ব্যাপারটা তুলেছে বলে আমার মনে হয় না। বা অভয়ের কেসে আমি বারবার বলেছি, এটা নিয়ে আমার এগেনস্টে অনেকে অনেক কিছু বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি অন্তত লাস্ট অভয়ের প্রায় ডিসেম্বর মাস থেকে হিয়ারিং নাম্বারিং হয়, সেখানে ওঠে, নাম্বারিং এর আগেই বিচারপতিরা উঠে যান, এবং তারপরে আর মামলা শুনানি হয় না। রিসেন্টলি একটা কেস আমি হাইকোর্টে যেটা দেখতে পেলাম, কৃষ্ণা রাও, মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের মহাশয়ের বেঞ্চে যেটা দেখা গেছিল যে একটা 91 নম্বরে ছিল, সেটা হঠাৎ করে 16 নম্বরে চলে এসেছিল, এবং সেটা নিয়ে সম্ভবত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সেটা নিয়ে প্রশ্ন তোলায়, তারপরে উনি কিন্তু অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছে। তো এটা কেন হলো, কি জন্য হলো সেটা জানি না। আমাদের এখানেও এত বড় হাই প্রোফাইল মামলা উঠছে, কিন্তু মামলাটা তারপরে আর শুনানি হচ্ছে না। এবং আমি হাইকোর্টে তো সেই যাই, কিন্তু গিয়ে সেই মুখ শুকিয়ে চলে আসতে হয়। অভয় মা বাবাও সেই মুখ শুকিয়েই চলে আসতে হচ্ছে। তারাও আজ মানে এতদিন ধরে মামলাটা শুনানি হচ্ছে না, কেন হচ্ছে না জানা নেই। উম, এবার দেখুন, যদি সুপ্রিম কোর্ট থেকে আমাদের ডক্টরদের বাকি যে মামলাগুলো এখানে এসছে সেগুলো যদি মেনশন করা হতো, মামলার উপরে হয়তো আরো বেশি জোর হতো, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। এই জায়গাটাই মানে বারবার, মানে আমি যেমন একাধিকবার আমার যেটুকু, কারণ আমি তো কোনো অর্গানাইজেশন পার্ট নই, বা যারা এই আন্দোলনে পার্টির হয়েছে, জুনিয়র ডাক্তার বলুন, সিনিয়র ডাক্তারের পার্টি বলুন, যাদের যাদের আমার পক্ষে বলা সম্ভব, আমার কথা কেউ নেবে সেরকম তো ব্যাপার নয়, বা নিতে বাধ্য কেউ নয়। তো আমি যেটা বলতে পারি, আমি অভয়ের মা বাবার সাথে যেহেতু পরিচিতি আছে, আমি তাদের রিকোয়েস্ট করতে তাদেরকে বলতে পারি, এই সাজেশন আমি তাদের দিয়েছি, তারাও বললো তারাও চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সাকসেসফুল হয়নি। কিন্তু কেন হয়নি? এখন দেখুন, শুধুমাত্র আমি রাস্তার আন্দোলনে জোর দিলাম, উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করলাম, জাস্টিস আপনাকে দেবে কে? কোর্টে না গেলে তো জাস্টিস দেওয়ার কেউ নেই। আমাদের দেশ তো আর এরকম নয়, এটা নেপালও নয়, বাংলাদেশও নয়। সে এই দেশে ফেডারেল স্ট্রাকচারে আপনি যত যাই করুন, আপনাকে আলটিমেট কোর্টেই যেতেই হবে, কোর্টে ছাড়া কোনো জায়গা নেই। এবার আমি রাস্তায় লড়াই করলাম, উই ওয়ান্ট জাস্টিস বললাম, এখানে ডোনাল্ড ট্রাম্প এসেও জাস্টিস দেবে না, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকেও কেউ জাস্টিস এসে দেবে না। আপনাকে কোর্টে যেতেই হবে, কোর্টে মামলাটা ঠিক করে লড়াই করা উচিত ছিল, যে জিনিসটা হয়নি। যদি হতো তাহলে আজকে অনেকটা এগিয়ে থাকতাম আমরা, এই জায়গাটা অনেক ব্যাকফুট। না হওয়ার কারণ কি ডাক্তারদের বিভক্ত হয়ে যাও? দেখুন, বিভক্ত হওয়ার আগে থেকেই তো দেখছি এই জিনিসটা চলছে। বিভক্ত হওয়ার আগে থেকে তারা মামলা নিয়ে কতটা, তারা তো রাস্তায় সবাই আন্দোলনে এক্সপার্ট, কোর্টে কতজন কি করছে, তারা কোর্টে, তাদের আন্দোলনকারীরা কোর্টে কেন ঠিক করে এই আমি জানি না, ওদের তো ওদের নিজের এগেনস্টে অনেকগুলো কেস হয়েছে, ওরা তো দেখি কোর্টে সেখানে যাচ্ছে, সবকিছুই করছে, কিন্তু এই প্রধান মামলাতে ওদের কেন এত নড়বড়ে ভাব? এই প্রশ্নের উত্তর তো কোনো জায়গায় নেই, কেউ করে না। আমি হয়তো করি বলে আমি অনেকের কাছে খারাপ, সেটা আমার ম্যাটার করে না, কার কাছে কে আমাকে ভালো বললো কে খারাপ বললো এর জন্য আমি বসে নেই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, এটা মামলা লড়াই ঠিকঠাক করে হয় না। এর যদি উত্তর দিতে পারে কেউ দেবে। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করে বললাম যে তারা মামলার ক্ষেত্রে কি করেছে তারা নিজেরা দেখা। লাস্ট ওদের এই যে মামলা কবে মেনশন করেছে,
হাইকোর্টে মেনশন হয়েছে কিনা আমার জানা নেই। যদি আপনারাও জেনে থাকেন আমাকে জানাতে পারেন, আমি অন্তত জানতে পারিনি। সেটা আমার অজ্ঞতা হতে পারে, কিন্তু আমি কখনো দেখিনি যে হাইকোর্টে মামলাটা উঠেছে। আপনি প্রধান বিচারপতির কাছে স্মারক এই সই করে নিয়ে গিয়ে দিতেই পারেন, তাদের দেয়াতে আপনার খুব বেশি কিছু কি লাভ হবে? আপনাদের মামলাকেও তো মেনশন করতে হবে। মেনশন আপনি মামলাই মেনশন করছেন না, শুধুমাত্র অভয়ের মামলাটা চলছে সেটা নিয়ে আপনি বলছেন। আপনি আপনার মামলাটা মেনশন করুন না, তাতেও তো কোর্টে অন্তত একটা উদ্যোগ নেবে যে অনেকগুলো মামলা জমে আছে। তো সুপ্রিম কোর্ট থেকে এতদিন ধরে মামলাটা তো সুপ্রিম কোর্টে থাকলো না কেন, এটাই বড় প্রশ্ন। আমি এটাই বলতে চাই যে সুপ্রিম কোর্টে মামলাটা থাকলো না কেন? সুপ্রিম কোর্ট তুলে নিয়েছে, সেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। একটা বিশেষ চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার, তার বক্তব্য শুনেছি যেদিন রবিবারে তুলে নিয়ে গেছিল। সেদিন আমার মনে হয়েছিল যে এই মামলাটা কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি ছিলেন টি শিবজ্ঞানম মহাশয় যথেষ্ট ভালোভাবে এটাকে আহ, করছিলেন। এবং আমার দেখা, আমি যতদিন ধরে অন্তত এই আইন কানুন বা যতটুকু আমি দেখেছি, তাতে এটা মনে হয় প্রথম কেস গত 10 বছরে যতগুলো মামলা সিবিআই এর হাতে গেছে, এই তারা হয়তো 2 দিন 3 দিন ওয়েট করেছে, ইনক্লুডিং বকটুই মামলাও। কিন্তু দিনের দিন এই মামলাটা সিবিআই এর হাতে শুধু হ্যান্ড ওভার নয়, দিনের দিন মামলায় দেখবেন যে এখানে তখন সিবিআই এর যে আমাদের এখানে যারা অফিসে সিনিয়র অফিসার ছিল না, জুনিয়র অফিসারকেই এই টালা থানায় এসে মামলা কিন্তু অ্যাকসেপ্ট মানে মামলা হ্যান্ড ওভার নিতে হয়েছিল। পরের দিন সিনিয়র অফিসাররা আসে দিল্লি থেকে। তো এইরকম পরিস্থিতি হয়েছিল, সেই মামলাটাকে তুলে নিল। কারণ এখানে তো সত্যিই তো কোনো অভিযোগ তো ছিল না কোনো পক্ষের, বা অভয়ের বাবা মার পক্ষ থেকেও তো বলা হয়নি যে আমরা হাইকোর্টের যে রায় দিয়েছে তার এগেনস্টে আমরা কোনো অসন্তুষ্ট। কিন্তু সুপ্রিম কোর্ট কেন তুললো? এবার দেখুন, তখন প্রাক্তন বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড় সাহেব তিনি তুলে নিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি তো আর নেই। তিনি যেটা ন্যাশনাল টাস্ক ফোর্স নিয়ে তৈরি করলেন, অথচ দেখা গেল যে এই পশ্চিমবঙ্গেরই কোনো প্রতিনিধি নেই। যে যেখানে যেটা হচ্ছে এপি সেন্টার যেখানে বলা যায় আন্দোলনের, সেখানকারই কোনো প্রতিনিধি নেই। কেন নেই? এবং সেই এনটিএফ এর কি কি রকম ভাবে মানে তার যে কাজের প্রোগ্রেস, তিনি শুধু অসন্তুষ্ট প্রকাশ করে শেষ দিনে বেরিয়ে গেলেন। কিন্তু তারপরে যারা বিচারপতিরা এলেন, আমি বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়েই বলছি যে এই মামলাটা তারপরে যে প্রোগ্রেস কিন্তু সুপ্রিম কোর্টে দেখা গেল না, বা আমাদের পক্ষ থেকে মানে যারা আমাদের পার্টির যারা মানে অভয়ের মামলাটা তো রেপ অ্যান্ড মার্ডারটা হাইকোর্টে এলো, কিন্তু বাকি মামলাটা পড়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে। যেটাতে এরা কেন তাদের আইনজীবীরা ঠিকঠাক করে লড়াই করলো না, একজন লয়ার কেন ছিল, এই যুক্তিটা আমার ঠিক মনে হয়নি।